বলা যায় যে আমি বাংলাদেশে অনেক কোর্সের সাথে জড়িত। আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কোর্স করা মানুষ, এটা মাঝে মাঝে আমি বলি। আমার সামনে একজন এখন বসা যিনি চাকরি করে এর পাশাপাশি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে সক্ষম হয়েছে। কিন্তু যাদের প্রাইভেট জব করি তাদেরকে সকালবেলা বাসা থেকে বের হতে হয় একটা জিনিস চিন্তা করে, আজকে আমাদের চাকরিটা আছে তো, বা আমার চাকরিটা থাকবে তো। আমি একটা নীতিতে বিশ্বাসী, সেটা হলো নেভার ডিপেন্ডস অন সিঙ্গেল ইনকাম। আপনার জন্য যদি একটা অল্টারনেট ইনকামের একটা ওয়ে থাকে, তাহলে হবে কি আপনার চাকরি চলে যাক আর না যাক, এটা নিয়ে আপনাকে খুব একটা টেনশন করতে হবে না। 7,64,000 টাকার মধ্যে 6 লাখ টাকা নেট প্রফিট। জি, ওকে, এই ব্যবসা শিখতে হবে, এখানে একটা গ্রামার আছে। অমিত ভাই আছে, আমি এতটুকু চিন্তা করতাম যে আমি যদি কোনো বিপদে পড়ি বা কোনো প্রবলেমে পড়ি, আমি এখান থেকে একটা সাপোর্ট পাবো। বাংলাদেশে ই কমার্স ব্যবসা যারা করে এরা সবাই না যায় না, খালি একটা পেজ খুলে আর ব্যবসা করে। ফাহমিদ ভাইয়ের ইউটিউবে যে রিসোর্সগুলো আছে, এটা বাংলাদেশের কোনো কোর্সে নাই, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। কোর্স তো অনেকেই করায়, বাট আমি একটা ব্যবসা বিল্ড করে দেখাই যে প্র্যাকটিক্যালি কেমনে করতে হয়। আসসালামু আলাইকুম, বিজনেস ওয়ার্কশপের সাকসেস স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ অ্যাজ ইউজুয়ালি আমাদের যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ভালো করতেছে, আবার অনেকে স্ট্রাগল করে। বাট আজকের যে ভিডিওটা স্পেশালি এখানে যে গেস্ট আছে বা আমার যে স্টুডেন্ট, উনি ডিজিটাল প্রোডাক্টে মোটামুটি ভালো একটা সেল জেনারেট করতে সক্ষম হয়েছে। তো ডিজিটাল প্রোডাক্টটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, কারণ হচ্ছে আমি এই স্টোরিটা আপনাদেরকে যারা আমার বুটক্যাম্প দেখছেন তারা জানেন আমার যতগুলো ব্যবসা আছে কারেন্টলি এই মুহূর্তে, তার মোটামুটি যদি বলি 80 to 90% রেভিনিউ টোটালি ডিজিটাল যে সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো আছে এখান থেকে আমার জেনারেট হয়, ফিজিক্যাল থেকে কম হয়। আমি অ্যাকচুয়ালি অ্যাফোর্ডও কম দিই ফিজিক্যাল প্রোডাক্টে, কারণ রেভিনিউ বেশি আসে ডিজিটাল থেকে। সো এই ডিজিটাল প্রোডাক্টে যদি কেউ ভালো করে তাহলে এটা শুনতেও ভালো লাগে। সো আজকে আমি আমার আজকে যে গেস্ট আছে যার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করায় দিব, তো তার থেকে শুনবো যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিভাবে উনি ওনার বিজনেসটা বিল্ড করলো এবং এটার বিহাইন্ড দ্য সিন স্টোরিটা কী এবং বর্তমান তার কন্ডিশনটা কী। সো আজকে আমাদের সাথে আছেন জুবায়ের রহমান ভাই। জুবায়ের রহমান ভাই, কী অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওকে, আপনি নিশ্চয়ই ভালো আছেন? ডেফিনেটলি। সো জুবায়ের ভাই, আমি একদম শুরু থেকে জানতে চাই আপনি ঢাকায় কোথায় থাকতেছেন বা আপনার গ্রামের বাড়ি কোথায়, কিভাবে এই অনলাইন বিজনেসে কানেক্ট হলেন, যদি একটু বলেন। জি, আমি ঢাকাতে খিলক্ষেতে আছি। ওকে, আর পাশাপাশি একটা মাল্টিন্যাশনাল ল্যাবরেটরিতে জব করতেছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল সদরে। তো যদিও খুব একটা যাওয়া হয় না, ঢাকাতেই পড়াশোনা এবং ঢাকাতেই বেড়ে ওঠা বলা যায়। ওকে। আর জার্নিটা আমার বিজনেসের জার্নিটা খুব বেশি দিনের না। যে ডিজিটাল প্রোডাক্টের কথা বলা হচ্ছে সেটা আনুমানিক 4 থেকে 4.5 মাস। আর একটু যদি আমরা আগে আসি যে আপনার বিজনেসের জার্নিটাই আমাকে বলেন, যেহেতু আপনি জব বলতেছেন, একটা চাকরির পাশাপাশি একটা ব্যবসা করা অনেক ডিফিকাল্ট আমরা জানি। সো বিজনেসের এক্সপিরিয়েন্সটা বলেন, আপনি প্রথমে কি এই ব্যবসাটা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে শুরু করছিলেন না আগে কোনো ব্যবসা ছিল? না, আসলে বিষয় হলো যে আমার সবসময় একটা চিন্তা ভাবনা ছিল যে কখনো একক উপার্জনের উপর নির্ভর করো না, এই থিওরিটাই আমি বিশ্বাসী। তা আমি যেহেতু জব করি, আমি চিন্তা করতেছি যে আমি পাশাপাশি আরেকটা যদি বিজনেস করি তাহলে দেখা যাচ্ছে যে আমার জন্য সুবিধা হবে। যদি কোনো কারণে কখনো যদি আমার এই জবটা চলে যায় বা জব আমাকে ছেড়ে চলে যায়, তাহলে যেন আমাকে সার্ভাইভ করতে কষ্ট না হয়। সেই চিন্তা ভাবনা থেকেই আসলে আমি বিভিন্ন বিজনেসের চেষ্টা করি। আমি শুরুর দিকে যে ফিজিক্যাল প্রোডাক্ট যদি বলেন, যে শুরুর দিকে আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে চেষ্টা করেছিলাম। আমি প্রথম দিকে জামদানি শাড়ি সেল করেছিলাম, অরিজিনাল যে জামদানিগুলো। পরবর্তীতে 3 পিস ইন্ডিয়ান শাড়ি, এগুলো নিয়ে অনেকবার আমি চেষ্টা করেছি। তো অনেকবার চেষ্টা করার পরেও কেন যেন আমি আসলে এই বিজনেসগুলো করতে পারি নাই, এবং এই ক্ষেত্রে আমার একটা হিউজ আমি ইনভেস্টমেন্ট এখানে হারাই। এবং এটা হারানোর পরে আমি বলতে পারেন যে এক রকমের হতাশ হয়ে পড়ি যে আমি আসলে কিভাবে উঠবো। যে আমি একটা জব করে সার্ভাইভ করাটা আসলে ঢাকা শহরে বেশ কঠিন একটা বিষয়, শুধুমাত্র জবের উপর নির্ভর করে। তো পরবর্তীতে চিন্তা করলাম, হিউজ এক্সপেন্সিভ, সবকিছুই তো অনেক অনেক দাম বেড়ে গেছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। যে তো সেই সুবাদে আমি তখন অনেকটা হতাশ হয়ে পড়ি যে যেহেতু আমি অনেক পুঁজি হারিয়ে ফেলেছি, আমি এখন কিভাবে উঠবো। তো এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে আমি এই ফাহমিদ ভাইয়ের এই ভিডিওগুলো আমার চোখে পড়ে। আমি চোখে পড়ার পরে যে সে একটা
মানে ফ্রি যে একটা ভিডিও সেশন চালু করে ইউটিউবের মাধ্যমে, আমি এখানে খুব বেশি কানেক্ট হই। আপনি প্রথম বুট ক্যাম্পে জয়েন হয়েছিলেন মনে হয় না? প্রথম নাকি সেকেন্ড বুট ক্যাম্পে জয়েন হলো। আমি প্রথম বুট ক্যাম্পের ভিডিওগুলো আমি দেখেছি, ওই যেটা আমি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে দেখাইছিলাম। জি আমি ওইগুলোও দেখেছি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার মানে তখনকার মুহূর্তে আমার কাছে খুব বেশি একটা ইনভেস্টমেন্ট ছিল না, এটা ছিল বড়। এই সময়টা কি ছিল আপনি তো আমাদের ফার্স্ট ওয়ার্কশপের মেম্বার, তাই না? প্রথম বাচ্চাটা জয়েন করছেন নভেম্বরে না? নভেম্বরে। ও আচ্ছা, নভেম্বরে ফার্স্ট ছিল, ওটা ফার্স্ট ওয়ার্কশপ। ওকে, সো নভেম্বরে আপনি ফার্স্ট ব্যাচে জয়েন করছেন, রাইট? আচ্ছা, ওই সময়কার স্টোরি বলতেছেন, নভেম্বরের দিকে। ওকে, সো ওই সময় আপনার ওকে, আপনি এর আগে মানে আমি যদি এটা সামারাইজ করি, ওনার বেসিক্যালি উনি জব করতেছে প্লাস মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে উনি এটা রিয়েলাইজ করতে পারছে। অনেকেই আছে বাংলাদেশে এটা এখনও রিয়েলাইজই করতে পারে না যে আমি জবে আসি, ওকে ফাইন, অনেক ভালো করতেছি, আমার আর দরকার নেই কিছু করার। সো এইটা কিন্তু এই চিন্তাভাবনা থেকে আপনি বের হয়ে আসছেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ ঢাকা শহরে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। আপনি জব করে 50,000 টাকা স্যালারি পান, 1 লাখ টাকা স্যালারি পান, ওটা দিয়ে কিন্তু আপনি সেভিংস বলতে কিচ্ছু থাকবে না। আপনাকে বিজনেস করতেই হবে। আমি মানে ফাইন্যান্সিয়ালি যদি আপনি ফ্রিডম চান, যদি অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, তাহলে আপনাকে ব্যবসার অল্টারনেট কিছু নাই। কারণ যেই জায়গাতেই মানে টাকার এগেনস্টে যদি টাইম যদি এক্সচেঞ্জ হয়, এইখানে পারা যাবে না, কারণ টাইম তো লিমিটেড, আপনার টাইম লিমিট না। সো এইটা দিয়ে পসিবল না, আপনাকে বিজনেস টাইপের কিছু একটা করতে হবে। এই চিন্তা আপনি করছেন, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল। তারপরে হচ্ছে আপনি যেটা বললেন যে 3 পিস জামদানি এগুলো নিয়ে ব্যবসা করছেন। অ্যাজ ইউজুয়ালি সবাই এটাই করে, কাপড় নিয়েই করে, যেটা বেশি সেল হয়, বাট অনেক বেশি স্যাচুরেটেড এই প্রোডাক্টগুলো। আপনি এই বিজনেসটা কখন করছিলেন এক্স্যাক্টলি, টাইমটা যদি বলি, কত সাল হবে? এটা জুন বলা যায় যে 2023-এর প্রথম দিকে আমি আচ্ছা বিভিন্ন ফিজিক্যাল প্রোডাক্ট 23-এর দিকে। ওকে, 23-এর দিকে কিন্তু মার্কেট হিউজ স্যাচুরেটেড, অলরেডি প্রচুর স্যাচুরেটেড। সো এই জন্য আপনি এটা ভালো করতে পারেন নাই। তো এরপরে আপনি মূলত হচ্ছে আমাদের এখানে জয়েন করতেছেন। ওকে, এখান থেকে গল্পটা শুনবো। আমাদের এখানে যখন জয়েন করার চিন্তা করতেছিলেন, মানে ওয়ার্কশপ তো পেইড ছিল, ওখানে টাকা পে করে জয়েন করা লাগতো, রাইট? সো এইটার ক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করলেন, বা ওই সময় আপনার মূলধন কত ছিল? আচ্ছা, ওই সময়টা আমি আসলে বেশ হতাশ ছিলাম। হতাশ থাকার কারণে আমি আসলে চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমার কাছে কোনো ইনভেস্টমেন্ট নেই, আমি আসলে ব্যবসাটা করব কিভাবে? আসলে ব্যবসা তো আমার অভাবটা বুঝবে না, সে ইনভেস্টমেন্ট বুঝবে। তো সেই ক্ষেত্রে আমি হঠাৎ করে ফামিদ ভাইয়ের ভিডিওটা আমার সামনে আসে, এবং ওই ভিডিওটা দেখে আমি ইন্টারেস্টেড হই, এবং তখন দেখলাম সে একটা ফ্রি বুট ক্যাম্প চালু করে, যেটা আমি সেই ফ্রি বুট ক্যাম্পে, এরকম হয় যে একই ভিডিও আমি কয়েকবার করে দেখি। দেখা যাচ্ছে যে ওইখানে একটা ভিডিও কিন্তু অনেক লম্বা, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম আছে, এবং দেখা যাচ্ছে যে আমি এই সারাদিন 1বার 2বার 3বার করেও ভিডিওগুলো দেখেছি। এখান থেকে আমার যেটা মূল যেটা হলো যে আমি যে ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছিলাম, যে আমি তখন চিন্তা করেছিলাম আমাকে দিয়ে আর হবে না, আমার কাছে কোনো বাজেট নাই, আমার ইনভেস্টমেন্ট নাই, তখন আমি কী করবো? তো এখান থেকে আমার যে সবচেয়ে বেশি সুবিধাটা হলো, এখান থেকে আমি একটা সাহস পেলাম যে না, আমি এখান থেকেও হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার তখন আমার মধ্যে সৃষ্টি হয়। তো আমি ওই সময় আমার খুব বেশি মূলধন ছিল না, যদি আমি শুনতে চাই এক্স্যাক্টলি কত ছিল। বলে আমার হাতে অ্যারাউন্ড 60 থেকে 70,000 টাকার মতো আমার কাছে ক্যাশ ছিল। তা আমি ওনার বুটক্যাম্প থেকে যতটুকু জেনেছি, তো এতে বুঝলাম যে ওনার যে ওয়ার্কশপ, ওয়ার্কশপের জয়েন করতে হলে আমার প্রায় 20,000 টাকার মতো ওনাকে পে করতে হবে। তো এখন বুঝতে পারতেছি 20,000 টাকা পে করে হলেও সেই বিষয়টা, আমার টাকাটা তো উসুল হয়েছে আর কি। ডেফিনেটলি জানবো আমরা। সো আপনি 20,000 টাকা দিয়ে ওই সময় আমাদের ওয়ার্কশপে জয়েন করলেন, তাহলে আপনার মূলধন ছিল প্রায় 40 থেকে 50,000 টাকার মতো, মানে জয়েন তো করে ফেলছেন, রাইট? জি। এই যে 40-50,000 টাকা মাত্র, এইটা দিয়ে ব্যবসা করাটা খুবই ডিফিকাল্ট, আমরা জানি, বাট আপনি এই কঠিন জিনিসটাকে অনেক ইন্টারেস্টিংভাবে আপনি এটা ভালো রেজাল্ট এখানে কনভার্ট করতে পারছেন। সো এইটা যদি একটু বলি যে আপনি আপনার কারেন্ট কন্ডিশনটা বলেন, যে আপনি আমাদের নভেম্বরে আমাদের সাথে জয়েন করছেন, তারপরে লার্নিং করছেন, লার্নিং করার পরে একটা বিজনেস স্টার্ট করছেন, রাইট? এই বিজনেসটা যে স্টার্ট করছেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট কেন চুজ করলেন? আচ্ছা, এখানে চুজ করার কয়েকটা কারণ আছে। আমি যখন ওয়ার্কশপে জয়েন করে আমি ফামিদ ভাইয়ের সাথে একদিন আমি কানেক্ট হই, জুমের মাধ্যমে সরাসরি কানেক্ট হই। তো সেখানে আমি আমার প্রবলেমটা খুলে বলি যে ভাই, আমার কাছে কিন্তু বাজেট নাই, তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, অথচ আমি কিন্তু ফিজিক্যাল বিজনেস করতে চাই। কারণ আমি এর আগে কয়েকটা ফিজিক্যাল বিজনেসের সাথে যেহেতু জড়িত ছিলাম, আমার মাথার মধ্যে ওইটাই সেট ছিল সবসময়। কোন মাসে কানেক্ট হয়েছিলাম মোটামুটি বলা যায়? এটা কোন সময়টা, কোন মাস হইতে পারে?
এরকম একটা ফেব্রুয়ারি হতে পারে, রাইট? এক্সাক্ট টাইমটাও ওকে। মনে নেই। সো আমি ওয়ার্কশপ মেম্বার যারা থাকে তাদের সাথে আমি কানেক্ট হই, অ্যাপয়েন্টমেন্ট বেসিসে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করি এবং কনসালটেন্সি করার ট্রাই করি। তো ওই সময় মানে জুমে কানেক্ট হয়েছিলাম, রাইট? জি জি। ওকে। পরবর্তীতে ওইখানে আপনি আমাকে মনে হয় বলছিলেন আপনার ইস্যুটা। জি জি। হ্যাঁ, ওকে। সো এইখানে ওই সময় মিটিংয়ে কানেক্ট হওয়ার পরে আমি কি আপনাকে বলছিলাম ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে? আমাকে তখন একটা মানে আমার তখন একটাই চিন্তা ভাবনা ছিল যে আমার হাতে এখন 40-50 হাজার টাকা আছে, এটা দিয়ে আমাকে একটা বিজনেস করতে হবে। এটা হলো একটা কথা। আমার কথা হলো আমি ফিজিক্যাল করলাম না ডিজিটাল করলাম এটা বিষয় না, আমার এখন এই 50,000 টাকা থেকে আমার ব্যবসা করতে হবে। যেহেতু খুবই কম একটা ইনভেস্টমেন্ট, এখানে ভুল করাটা চলবে না, সবচেয়ে বড় বিষয়টা। তো আমি ফাহমিদ ভাইয়ের সাথে কানেক্ট হওয়ার পর, অর্থাৎ আপনার সাথে আমি যখন কানেক্ট হই তখন আপনি আমাকে বলেছিলেন যে এই টাকা দিয়ে কখনো ফিজিক্যাল বিজনেস করা সম্ভব না। হ্যাঁ, কারণ আপনি যখন এটা দিয়ে বিজনেস করবেন তখন আপনার পুঁজিটা হারাবেন, তো আপনি হতাশ হয়ে পড়বেন, আপনি আর উঠতে পারবেন না। তখন আপনাকে এখন একটা প্রপারলি নিশটা পছন্দ করতে হবে, কোন নিশে আপনি আগালে এই পুঁজিটা থেকে আপনি সবচেয়ে মানে যে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি এই পুঁজিতে আপনি উঠতে পারবেন। সেক্ষেত্রে তার কয়েকটা আলোচনা থেকে যা বুঝলাম, আপনি আমাকে বলতেছিলেন যে ডিজিটাল প্রোডাক্টের দিকে যদি আপনি আগান তাহলে কম ইনভেস্টমেন্টে এখানে কিছুটা করা পসিবল। হ্যাঁ, এটা হলো বিষয়। আর আরেকটা বিষয়টা, হয়তো ফিজিক্যাল বিজনেস করতে হলে এই মুহূর্তে বিভিন্ন রকমের সার্ভিস বিভিন্নভাবে কাজ করে আগে টাকা ইনকাম করতে হবে, পরবর্তীতে ফিজিক্যাল বিজনেসে আসতে হবে। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু জব করি, তো এর মধ্যে থেকে আমার অন্য কাজ করা আমার পক্ষে খুব একটা সহজ। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে প্রচুর কাজ আছে আসলে, মানে এখানে আপনার প্রোডাক্ট ম্যানেজ করা, কেনা, অনেক ঝামেলা আছে, কুরিয়ার ম্যানেজ করা। সো যাক, তো এরপরে আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে শুরু করলেন। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যখন আপনি শুরু করেন, শুরুটা তো আরও পরে করছেন আমার সাথে কনসালটেন্সি করার পরে, বাট যখন একদম বিজনেস এক্সিকিউট করতে যাচ্ছেন তখনকার স্টোরিটা বলেন। আচ্ছা, তখন আমি অনেক চিন্তা ভাবনা করে একটা নিশ পছন্দ করলাম। নিশটা বলা প্রয়োজন নেই, আমি নিশটা আসলে বলতে চাচ্ছি না, কারণ যখনই বলবো তখন দেখা যাবে মানুষ ওখানে হুমড়ি খেয়ে পড়ে। আমাকে অনেক অ্যানালাইসিস করতে হয়েছে। আমি যে হুট করেই যে একটা প্রোডাক্ট নিয়ে আগালাম বিষয়টা এরকম না। তো এই নিশটা আমি অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এখানে কম্পিটিটর কম, কিন্তু একটা ভালো ডিমান্ড আছে বাজারে। ওই যে আমি যে ফর্মুলাটা বলছিলাম যে প্রোডাক্টের হইতে হবে সাপ্লাই চেনটা, যেটা প্রচুর ডিমান্ড থাকতে হবে বাট সাপ্লাই কম। সো এরকম আপনি পাইছেন। গুড। এটা একটা নিশ আমি পছন্দ করলাম। পরবর্তীতে আমি এটা শুরু করি। আর যেহেতু ওয়েবসাইট ওই মুহূর্তে আমি ওয়েবসাইট নিয়ে কাজ করা জানি, বা আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কাজ, নিজে টেকনিক্যাল পারসন, আমি সেক্ষেত্রে আমি নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করি এবং ডেভেলপ করে ফাহমিদ ভাইয়ের ওই মোটিভেশন থেকে আমি ডিজিটাল প্রোডাক্ট পছন্দ করে একটা ওয়েবসাইট রেডি করি। এখানে খুব আমার খরচ বলতে নাই বললেই চলে, আনুমানিক দেখা যায় যে ডোমেন হোস্টিং যে কয় টাকা খরচ হয় এটাই। আর লেখালেখি যেহেতু আমি নিজেই পারি, তো এটা নিয়ে আমার খুব একটা সমস্যা হয় না, যেহেতু আমি নিজে কন্টেন্ট লিখতে পারি বা এই বিষয়গুলো। তা আমি ওভাবে কন্টেন্ট রেডি করে আমি একটা ওয়েবসাইট রেডি করি। এর পরবর্তীতে আমার চিন্তা হলো যে আমাকে অ্যাড চালাতে হবে। তো অ্যাড চালানোর জন্য আমি যেটা ফলো করলাম যে ফাহমিদ ভাইয়ের তো ফ্রি যে বুটক্যাম্পটা আছে ইউটিউবে, এইটাই অ্যাডের জন্য অনেক কিছু। বিশেষ বিষয় মানে যারা বলা যায় যে আমি বাংলাদেশে অনেক কোর্সের সাথে জড়িত, আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কোর্স করা মানুষ, এটা মাঝে মাঝে আমি বলি। তো সেখান থেকে দেখলাম যে বাংলাদেশে যত কোর্স আছে তার থেকে ফাহমিদ ভাইয়ের যে ইউটিউবের যে ভিডিওগুলো ফ্রিতে দেওয়া আছে, সেখান থেকে 1000 গুণ বেশি রিসোর্স সেখানে দেওয়া আছে। এটা যদি হয়ে থাকে আপনার আচ্ছা, আপনি যখনকার কথা বলতেছেন তখন আমাদের মেটা মার্কেটিং এর কোর্স এখনো ওয়ার্কশপে আসে নাই, সো এই কারণে আপনি ফ্রি রিসোর্স দেখেই আপনি ইমপ্লিমেন্টেশন স্টার্ট করছেন। গুড। তো আমি ওই ফ্রি রিসোর্স থেকেই মূল মোটিভেশনটা ওখান থেকে পাই। তো চিন্তা করলাম যে ফ্রিতে যখন এত কিছু আছে না, তাহলে পেইডই কি আছে। যদি পেইডগুলো আস্তে আস্তে আসতেছিল, এখান থেকে আরও ডিটেলস আমি জানি। পরবর্তীতে আমার এটা অ্যাড অপটিমাইজ করতে এটা হেল্প করে। ওকে। পরে আপনি যে ধরেন আপনার কাছে মূলধন ওই সময়, মানে ধরেন যখন আপনি অপারেশন স্টার্ট করছেন, এটা কোন মান্থে সেলটা স্টার্ট হয়েছে আপনার, কোন মাসে? মাসটা বলতে কি রোজার মধ্যে মূলত আমার সেলটা স্টার্ট। রোজা ছিল সম্ভবত এপ্রিলের দিকে, আই থিঙ্ক এপ্রিলের মধ্যে ছিল। আচ্ছা, তো এপ্রিলে আমি একটা মার্চে মনে হয় না, এরকমই মার্চ বা এপ্রিলে হবে, মার্চের 10 তারিখে রোজা ছিল, মার্চের দিকে। হ্যাঁ, তো ওই সময় আমার একটা সেল আসে, তো একটা দুইটা সেল আসে। তো যখন আমি আমার ওয়েবসাইটে লঞ্চ করি তখন দেখা যাচ্ছে যে এর আগেই একটা কেমন যেন একটা হাইপ ক্রিয়েট হয় ওই সময়টায়। কেউ অগ্রিমী আমার প্রোডাক্টটা নেওয়ার জন্য বুক দিয়ে রাখে। তো আমার
দেখা যাচ্ছে যে আমি যখন শুরু করি তখন রোজার মধ্যে এক ভদ্রলোক এসে আমার ওই প্রোডাক্টটা কিনে নেয়। তো এই যে প্রথম যে আমার প্রোডাক্টটা কিনে নেয়, আমার প্রোডাক্টটা তখন এরকম গোছালো ছিল না, কোনো রকমভাবে রেখেছি। কিন্তু যখনই দেখলাম না এই ভদ্রলোক আমার প্রোডাক্টটা নিয়ে নিল, তখন আমার মধ্যে কাজ করার আর একটু আগ্রহ আসে এবং ওইখান থেকে তো আমি কিছু অ্যামাউন্ট একটা টাকা পাই, দেখা যায় কোনো প্রকার অ্যাড কস্টিং এগুলো ছাড়াই এই টাকা পাই। আর আমার হাতে তখন দেখা যাচ্ছে যে আসলে আমি তখন ইনভেস্টমেন্টটা টোটালি লস করে ফেলি, আমি টাকাটা খরচ করে ফেলি। আমার হাতে যে টাকাটা ছিল এই এটা কি বিজনেসে খরচ করছিলেন না অন্য? না না, আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমার অনেকগুলো লস ছিল, আমি ব্যক্তিগতভাবে টাকাটা খরচ করে ফেলি। থামাই একটু আপনাকে অ্যাগেন রিক্যাপ করি। সো ব্যাপারটা হচ্ছে অডিয়েন্সকে যদি আমি একটু এক্সপ্লেন করি যে উনি যেটা বলতেছে সেটা হচ্ছে উনি আমার সাথে একটা মিটিংয়ে কানেক্ট হওয়ার পরে আমি ওনাকে সাজেস্ট করছিলাম যে আপনার ইনভেস্টমেন্ট যেহেতু কম, সো আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ট্রাই করতে পারেন। দেন যদি এখান থেকে আপনার একটা টাকা পয়সা আর্ন হয়, সেটা দিয়ে আপনি একটা ফিজিক্যাল ব্যবসা করবেন, রাইট? জি। সো ওই জায়গা থেকে চিন্তা করে উনি একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে। বাট আমি কিছু ফর্মুলা বলে দিয়েছিলাম যে এই মেথডে নিশ পিক করতে হবে। তো উনি ওইরকম একটা নিশ খুঁজে বের করছে। বের করার পরে যখন উনি অপারেশনে যাবে, ইন দ্য মিন টাইম ওনার যে 40-50 হাজার টাকা ক্যাশ ছিল, এই টাকা উনি খরচ করে ফেলছে ব্যক্তিগতভাবে, মানে ব্যবসাতে না, ব্যক্তিগত পারপাসে খরচ হয়ে গেছে। এখন মূলধন জিরো, রাইট? জি। মানে ওই সময় মূলধন কত ছিল যখন স্টার্ট করেন? তখন দেখা যায় যে হুট করে যদি ওই প্রোডাক্টটাও আমার সেল না হতো, মানে এক ভদ্রলোক এসে আমার প্রোডাক্টটা কেনে, ওই প্রোডাক্টটা সেল না হলে আমার ইনভেস্টমেন্টে জিরো। ওকে, ওই সময়। সো এরপরে আপনার একটা প্রোডাক্ট সেল হয়েছে, ওখান থেকে মোটামুটি আপনার 5-6 হাজার টাকার মতো এটা চলে আসে। আর Okay. পাশাপাশি হলো কি, মানে এটা লাকিলি আমার একটা পেমেন্ট চলে আসে। আমি একটা জায়গায় পড়াতাম আর কি, যেটা কনসালটেন্সি বলেন, যেটাই বললেন, আমি একটা বিষয়ে কনসালটেন্সি দিতাম, সেখান থেকে সে আমাকে প্রায় 40,000-এর মতো টাকা, এটা আগের ডিউ আপনাকে পে করে। ডিউ আমার ওই সময়টায়, এটা আমার আসলে মিলে যায় আর কি লাখের সাথে। আল্লাহ হেল্প করে, যে চেষ্টা করে তাকে আল্লাহ হেল্প করে। জি। তো আমার একটা প্রোডাক্ট সেল হয় এবং প্রোডাক্ট সেল হওয়ার কারণে আমি অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই যে না, আমি এখন যদি এখানে কাজ করি তাহলে দেখা যাবে যে আমি অনেক ভালো করতে পারবো। পরবর্তীতে আমার এই টাকাটা যখন আমার হাতে চলে আসে, তখন দেখা যায় যে আমার আসলে কি বলে সাহসটা আরো অনেক বেড়ে যায়। তার পাশাপাশি যেহেতু ফাহমিদ ভাই আছে, আমি এতটুকু চিন্তা করতাম যে আমি যদি কোনো বিপদে পড়ি বা কোনো প্রবলেমে পড়ি, আমি এখান থেকে একটা সাপোর্ট পাবো, কারণ যেহেতু ফাহমিদ ভাইদের একটা সাপোর্ট টিম আছে। আমাদের সাপোর্ট টিমের ব্যাপারে একটু বলার আগে যদি বলি, ওই সময় আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার নাম কি? মুস্তাকিম সাহেব। মুস্তাকিম, ওকে। আপনি কি একজনই কি অ্যাকাউন্ট ম্যানেজার, আরেকজন ছিল আগে? আরও কয়েকজন ছিল, আমি তার সাথে বেশি কানেক্ট হতাম। মুস্তাকিম ভাইয়ের সাথে বেশি কানেক্ট হইতেন, ওকে। সো মুস্তাকিম ভাই আপনাকে খোঁজখবর রাখতো ঠিকঠাকভাবে? জি, আমাকে মাঝে মাঝে ওভার ফোনেও আমার সাথে কথা হতো, আমি মাঝে মাঝে বিরক্ত করতাম যথেষ্ট। আর আসলে কি, যে কোর্সই আমরা করি না কেন, সবচেয়ে মূল বিষয় হলো আমি যখন প্রবলেম ফেস করব, এই প্রবলেমটা তো আমার কাউকে না কাউকে কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে বা একটা সলিউশন দরকার হবে। আমরা আমাদের গুগলে অনেক তথ্য আছে, এটাও সত্য, কিন্তু তার মানে সব তথ্য এক জায়গায় কিন্তু নাই। তো দেখা যাবে যে ওটা আমাকে রিসার্চ করে বের করতে হয়, এটা একটা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এমন যদি হয় যে আমি এই মুহূর্তে একটা বিজনেসে প্রবলেম ফেস করতেছি বা আমি অ্যাড রানে একটা প্রবলেম ফেস করতেছি, এই সময়ে যদি আমি কারো একটু সাপোর্ট পাই, এই সাপোর্টটা আসলে অনেক গুগলে 10 দিনের রিসার্চের থেকেও বেশি কাজ করে। মানে একজন এক্সপার্টের পরামর্শ অনেক কিছু একটা বিজনেসের জন্য। ওকে, একটা পয়েন্ট যদি আমি একটু বলি এখানে, যেটা হচ্ছে আপনি বলতেছেন যে আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার মুস্তাকিম ভাই, উনি আপনাকে বিভিন্ন সময় সমস্যায় পড়লে আপনাকে উনি সাপোর্ট দিত, রাইট? তো মুস্তাকিম ভাই তো হয়তো সব বিষয়ে এক্সপার্ট না, তো সেক্ষেত্রে আপনি কিভাবে, ধরেন আপনার ওয়েবসাইট রিলেটেড ইস্যু আছে, ওইটা কিভাবে সলভ করতেন যদি একটু বলেন? আসলে এখানে আর একটা আশীর্বাদ আছে বলা যায় যে স্টেপ আপের সাথে আপনার কোর্সে যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আলাদা আলাদা সাপোর্ট টিম। যেমন কেউ যদি ওয়েবসাইট সংক্রান্ত প্রবলেমে পড়ে, তার জন্য আলাদা একটা সাপোর্ট টিম আছে। আবার কেউ যদি অ্যাড নিয়ে প্রবলেমে পড়ে, তার জন্য একটা আলাদা টিম আছে। তো আমি যখন যে প্রবলেমগুলো পড়তাম, তখন আমি সেই রিলেটেড সাপোর্টগুলো নিতাম। তো মোস্তাকিম ভাইকে যখন বলতাম যে আমি এই প্রবলেমে ফেস করেছি, তখন সে আমাকে তাদের সাথে কানেক্ট হওয়ার একটা ব্যবস্থা করে দিত। যেমন ওয়েবসাইটের প্রবলেম, আমাকে ওয়েবসাইট রিলেটেড সাপোর্টে আমাকে তখন নিয়ে যেত। আমার বেশিরভাগ প্রবলেমটা অ্যাডে হতো, আমি অ্যাডে অনেকবার আমি কানেক্ট হয়েছি, তখন আমি অ্যাডে কানেক্ট হয়ে আমার প্রবলেমগুলো ওখানে শেয়ার করতাম এবং ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ সাপোর্ট পেতাম আর কি। সো ওই অ্যাডে যখন কানেক্ট হইতেন, ওখানে মাল্টিপল পারসন থাকতো, রাইট? হ্যাঁ, মানে বেশ কয়েকজন। সো এইটা ব্যাপারটা আমি একটু বলি অডিয়েন্স জানে হয়তো অনেকেই। আমরা যেটা করি সাপোর্ট সিস্টেমে যেটা হয়, ধরেন একজন মানে আমি তো একজনকে হায়ার করলাম অ্যাড এক্সপার্ট, উনি যে সব সমস্যার সমাধান দিতে পারবে বিষয়টা তো তার না, তাই না? তো ওনার তো ইন্ডাস্ট্রি এক্সপার্ট থাকতে হবে। তো আমরা যেটা করি, 4-5 জনের একটা বোর্ড বানাই,
যে তারা কনসালটেন্সি করে একটা ডিসিশন দিবে, তখন যেটা হয় এটা পারফেক্ট হয়। কারণ বিজনেসে দরকার পারফেক্ট, এখানে মিস্টেক করার কোনো সুযোগ নেই। সো আমরা 4-5 জন করে এক একটা পার্টে এক্সপার্ট রাখি, তারা একটা কনসালটেন্সি আপনাকে দিবে। তো এইটা আমাদের প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলতে থাকে। যারা প্রবলেম হয় অ্যাপয়েন্টমেন্ট বুক করে এবং তারা ওখান থেকে সাপোর্ট নেয়। ওকে, তো আপনি সাপোর্ট পাচ্ছেন, আপনার প্রবলেম সলভ হচ্ছে, ইভেন একটা সেলও করে ফেলছেন। এখন আপনি বলেন যে পরবর্তীতে আপনার যদি বলি আপনার এই 3-4 মাস, আমরা যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন এটা মিলালে মনে হয় 3 মাসের মতো হবে, রাইট? বিজনেস চলাকালীন সময় থেকে। তো 3 মাসে আপনার সেল যদি বলেন, টোটাল সেল কত? আচ্ছা, 3 মাসে আমার এই পর্যন্ত প্রায় 7,64,000 টাকার মতো সেল আসছে। এটা হলো ডিজিটাল প্রোডাক্ট। এক্স্যাক্টলি 7,64,000 টাকা। ওকে, মানুষ রেভিনিউ নাম্বার খুব ভালো করে মনে রাখে। সো যাই, সো এই 7,64,000 টাকা যে আপনার সেল হইলো, এইটা সেল করতে গিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে মার্কেটিংয়ে? অ্যারাউন্ড $1,300 মতো আমার এখানে অ্যাড স্পেন্ড আমি করেছি। $1,300। আচ্ছা, তারপরে যদি বলি যে আপনার কত গেছে, যে আপনার অন্যান্য দেন প্রোডাক্ট কেনা বা এটা ম্যানুফ্যাকচার করা, মেনটেন করা, এইসবে খরচ কত? আমি এখানে খুব বেশি ধরবো না, কারণ এই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে তো তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই ওয়েবসাইটটা ছাড়া। সেখানে আমি যদি সব মিলা ডোমেন হোস্টিং আর আনুষঙ্গিক টুকে খরচ ধরেন এখানে সর্বোচ্চ $200 ধরলাম, এর বেশি না। ওকে, এটা সর্বোচ্চ। তাহলে হচ্ছে $1,500 মতো আমরা কল্পনা করতে পারি, রাইট? সো $1,500 বাংলাদেশি টাকায় সম্ভবত এটা 1,80,000 টাকার মতো হয়। সো তাহলে নেট প্রফিট কত হলো আপনার? অ্যারাউন্ড 6 লাখ টাকা বা 5.5 লাখ টাকা থেকে 6 লাখ টাকা আমার প্রায় নেট প্রফিট আছে শুধুমাত্র এই ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, সেল ওয়েট এ মিনিট, থামাচ্ছি আপনাকে। আপনি সেল করছেন হচ্ছে কত? 7,64,000 টাকা। 7,64,000 টাকার মধ্যে 6 লাখ টাকা নেট প্রফিট। জি, ওকে। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্টের মজা। আমি যদি একটু বলি অডিয়েন্সকে, দেখেন উনি সেল করছে যেটা, আচ্ছা এটা প্রফিট মার্জিনে সম্ভবত 85% 85 to 90% অ্যারাউন্ড, 85 to 90% প্রফিট, নেট প্রফিট এটা। সো এইটা জেনারেট করা পসিবল একমাত্র ডিজিটাল প্রোডাক্টে, আর কোনো ওয়েতে না। কারণ সেম জিনিস জাস্ট কপি করে দেওয়া যায়। জি, তো এইটা হচ্ছে এখানকার মজা। আপনার কিনতে হবে না বারবার, হয়তো একবার আপনার কাছে যদি কেউ দেয় বা আপনি বানায় ফেলতে পারেন, দ্যাটস ইট। তো এইখানে আপনার প্রফিট হয়েছে 6 লাখ টাকার মতো 3 মাসে, মান্থলি প্রায় 2 লাখ টাকার বেশি। ওকে, এখন বলেন যে ঠিক আছে, আমি বুঝলাম যে আপনি ডিজিটাল প্রোডাক্টে ভালো করতেছেন। তো ডিজিটাল প্রোডাক্টে আপনাকে ভেরিয়েশন আনতে বলছিলাম, মানে একটার উপর ফোকাস থাকতে না। তো এইখানে আপনার পরিকল্পনা কি? আচ্ছা, আমার এখানে আরেকটা জিনিস বলে নেই যে আমার 7,64,000 টাকা, আমি বারবার বলতেছি আমার ডিজিটাল প্রোডাক্ট সেল হয়েছে। ওকে, এই সময়টা, এই জার্নিটার মধ্যে আমার অনেকগুলো লিড জেনারেট হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো কাস্টমারের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের কারণে এদের কাছে আমার অনেক আপসেল আছে ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা হলো অদ্ভুত। মানে আপনি সেল করছেন ডিজিটাল প্রোডাক্ট, দেন এদের কাছে আবার আপসেল করছেন ফিজিক্যাল প্রোডাক্ট। আমার বিজনেসের প্ল্যানটা এরকম করি, আমি যখন বিজনেসে আসি আমি মনে হয় দেশতায় কাগজ নষ্ট করি শুধুমাত্র প্ল্যান করার জন্য। আমি এখানে ডিজিটাল প্রোডাক্টও সেল করি এবং বর্তমানে কোনো প্রকার অ্যাড কস্টিং ছাড়াও আমি প্রায় 5 থেকে 6 লাখ টাকার মতো প্রায় ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে ফেলেছি, যেখানে অ্যারাউন্ড আমার প্রায় 2 লাখ টাকার মতো প্রফিট আছে, যেহেতু কোনো প্রকার অ্যাড কস্ট নাই। 30% প্রফিট, প্রায় 30%। কারণ আমার নেট প্রফিট না গ্রস প্রফিট? এটা না, এটা আমার ফিজিক্যাল প্রোডাক্ট থেকে প্রফিট। আমি মানে ফিজিক্যাল প্রোডাক্টের কি এটা গ্রস প্রফিট না নেট প্রফিট? একদম ফাইনালি এটা টিকছে আপনার? ফাইনাল প্রফিট 2 লাখ টাকার অ্যারাউন্ড। ওকে, সো এইখানে আমি একটু বলি, এক্সপ্লেন করি, সুবিধা হবে। যেহেতু অ্যাড কস্ট আপনার নাই, এই কারণে আপনার এখানে নেট প্রফিট আছে 2 লাখ, মানে 30%। বেসিক্যালি ফিজিক্যাল প্রোডাক্টের প্রফিট মার্জিন সম্ভবত 15%-এর মতো থাকে, মানে 10% থেকে 15-16-17% পর্যন্ত থাকে আর কি অ্যাড কস্ট থেকে। তো আপনার তো অ্যাড কস্টটার জন্য আপনি এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, রাইট? ওকে, তাহলে আপনার টোটাল প্রফিট কত হইলো এখানে? যদি 2 লাখ, আমার অ্যারাউন্ড 8 লাখ টাকার কাছাকাছি আর কি। 8 লাখ টাকা আপনি ফিজিক্যাল এবং ডিজিটাল মিলে আমার 3 মাসে প্রায় 8 লাখ টাকার মতো আমার প্রফিট আছে। ওকে, মাত্র 3 মাসে 8 লাখ টাকা নেট প্রফিট আপনার হয়েছে, রাইট? ওকে, সেল ছিল হচ্ছে কত তাহলে ওখানে বলতেছেন? ডিজিটাল 7,64,000 আর এখানে ছিল হচ্ছে 6 লাখ, 6 লাখ প্লাস হবে এরকম। তার মানে হচ্ছে আপনার 6 আর 7 যদি আমরা ধরি 13, প্রায় 14 লাখের মতো আপনি সেল করছেন। 14 লাখ টাকা টোটাল সেল 3 মাসে এবং নেট প্রফিট 8 লাখ টাকা। ইন্টারেস্টিং। যাক, সো এই মানে এই যে আপনি শূন্য থেকে কিছু করতে পারতেছিলেন না, এখন মাশাআল্লাহ মান্থলি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট সেল জেনারেট করতেছেন। তো এখনকার ফিলিং কেমন, যে ওই ডিপ্রেশনটা 3 মাস আগের ঘটনা আর এখন এটা তো মিলতেছে না, পুরাই চেঞ্জ?
আমি ডিপ্রেশনে কিন্তু শুধু 3 মাস ধরে আছি বিষয়টা এটা না, আমি তো আগে থেকে আছি। হ্যাঁ, আমার তো একটা লম্বা জার্নি এখানে। আমার 3 মাসে আমি প্রফিটটা জেনারেট করেছি, কিন্তু এর আগে তো আমাকে অনেক পরিকল্পনা করতে হয়েছে। হ্যাঁ, আমাকে কাজ করতে হয়েছে সব দিক মিলা। তো আমি আপনার যে কোর্সটা ছিল এখানে জয়েন করে আমি একটা লম্বা আমার একটা স্টোরি জীবনের আমি আপনাকে লিখে পাঠাই যে আমি কোথায় কোথায় বিজনেস করেছি। আমাকে মনে বিশাল এক পিডিএফ পাঠাইছেন, বিশাল একটা পিডিএফ পাঠাইছি আমি, যে বিশাল এক পিডিএফ পাঠাইছি। এখানে আসলে তো আপনাদের তো সেই সময়গুলো হয় না যে আমাদের মনের কথাগুলো শোনা। প্রত্যেকটা ব্যর্থ মানুষের বলেন বা প্রত্যেকটা মানুষেরই একটা স্টোরি থাকে জীবনে। তো এই গল্পগুলো তো আসলে শোনার আপনাদের সময় হয় না। আমরা জানি যে আপনাদের অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যে আমি একটা পিডিএফ দিয়েছি আপনাকে যে আমি আমার জীবনের কি কি করেছি, কোথায় লস করেছি, বর্তমানে আমার অবস্থা কি এবং আমি কি কি চেষ্টা করতেছিলাম, এটা নিয়ে একটা লম্বা। তাহলে আমাকে এখন আরেকটা পিডিএফ পাঠান যে কেমনে আপনি সফল হয়েছেন, তার একটা পিডিএফ পাঠান। তো এখান থেকে আসলে সফলতার মূল থিওরি হলো চেষ্টা করা। হ্যাঁ, এটা হলো, এর থেকে আর বড় কিছু নাই। আপনি যত বেশি অ্যাকশন নিতে পারবেন আপনি তত বেশি সফল। আমরা সবাই চাই সফল হতে, কিন্তু সফলতার পিছনে যে গল্পগুলো এগুলো তো আমরা কেউ শুনি না, আমরা বলিও না। ব্যর্থতাকে স্কিপ করতে চাই। জি, সো ব্যর্থতা লাগবে, আসবেই, প্রবলেম আসবেই, ডে ওয়ানে উইন হওয়া যাবে না, চেষ্টা করতে হবে, তাইলে হয়তো ভালো করা যাবে। যাক, এখনকার প্ল্যান কি আপনার? মানে ধরেন আপনি তো ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন, আমি আপনাকে অলরেডি আর মাঝে বলছি যে আপনাকে প্রোডাক্টের লাইন বাড়াতে হবে। সো কারেন্টলি কি প্ল্যান করতেছেন আপনি? আচ্ছা, এখন চিন্তা ভাবনা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কিছু একটা করা। যেহেতু আমি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে একটা মজা পেয়েছি, তাই আমি ইতিমধ্যে আমার যে জুবায়ের একাডেমি যে প্রতিষ্ঠানটা আছে একদম শুরু করা, এখানে আমি একটা ভিন্ন রকমের একটা কোর্স, একটা ইউনিক কোর্স আমি এখানে চালু করেছি। এটা আমার মনে হয় যে এটা বাংলাদেশের একমাত্র কোর্স হয়েছে আমি যতদূর মনে করি। তো এই কোর্সটার অনেক অনেক বেনিফিট বয়ে আনবে। আসলে বলেই ফেলি, আমি এটা হাইড করতে চাইছি। ওয়েট আ মিনিট, একটু বলি, আপনি যে কোর্সের কথা বলতেছেন, কোর্সের মার্কেট তো হিউজ স্যাচুরেটেড। সো এইখানে আপনার ইউনিকনেসটা বলেন যে আপনি কিভাবে কনফিডেন্ট যে আপনারটা ভালো করবে? যে আমারটা ভালো করবে এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু আমি কিছুটা কেমিক্যাল জগতের মানুষ, যেহেতু 12 বছর আমি ল্যাবরেটরিতে জব করি, তা সেক্ষেত্রে আমার বিভিন্ন অ্যাকশন রিয়াকশন ভালো মন্দ এই বিষয়গুলো সম্পর্কে আমার আইডিয়া আছে। আর এই সময়গুলোতে আমার দেশের বাইরে কয়েকটা সাবান কোম্পানি, সোপ কোম্পানি বা সাবান বলেন যেটাই বলেন, হ্যান্ডমেড যে প্রাকৃতিক সাবান, এই সাবান তৈরির উপর আমার একটা নলেজ আছে। যেহেতু দেশের বাইরে অনেকগুলো কোম্পানির সাথে আমার একটা রিলেশন আছে, ওনারদের সাথে এবং সোপ আর্টিস্টদের সাথে আমার একটা রিলেশন আছে। তা আমার আসলে আমি বলেই ফেলি যে আমি সোপ মেকিং কোর্স, যেটা ন্যাচারাল কেমিক্যাল ফ্রি যে সোপটা, আমি এটার উপর একটা কোর্স লঞ্চ করেছি আমার জুবায়ের একাডেমিতে। মানে কিভাবে একটা কেমিক্যাল ফ্রি সাবান বানাতে হয় এটার পুরো প্রসেস আপনি এক্সপ্লেইন করছেন ওই কোর্সে, রাইট? জি জি। ও ইন্টারেস্টিং, ইউনিক আইডিয়া। এটা টোটালি ইউনিক আইডিয়া, আমি শুনিনি আগে কখনো। জি জি, এটা ইউনিক আইডিয়া। প্লাস এখানে আমরা শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমি এটা লঞ্চ করার অনেক কারণ আছে। আমি তো যতগুলো কোর্স আশেপাশে ছিল এদেরকে আমি অ্যানালাইসিস করে দেখেছি, এরা আসলে জাস্ট একটা রেসিপি ধরিয়ে দেয় যে ওটার মাধ্যমে সোপ তৈরি করা। আর আমার এখানে শুধুমাত্র রেসিপি না, আমরা এখানে ব্যাখ্যা সহ শিখিয়েছি কেন, কখন, কিভাবে। অর্থাৎ আমি এখানে ধরেন একটা হার্ব ইউজ করব বা একটা সাবান তৈরি করব, সাবানটা কেন হবে তার কারণটা আপনাকে জানতে হবে। এই সাবান নলেজ থাকতে হবে না। সাবান তো তৈরি করাই যায়, সাবানের বিষয়টা এরকম, বিভিন্ন ফ্যাটের ভিতরে কস্টিক সোডা দিলেই সাবান হয়ে যায়, কিন্তু বিষয়টা এটা না। বিষয়টা হলো আমার সাবানটা আমার ত্বকের জন্য উপকার কিনা, ত্বকে কোনো ইফেক্ট করবে কিনা, এইটা হলো জানাটা হলো শেখার বিষয়। তো যেহেতু আমার এই দীর্ঘদিন সোপ মেকিংয়ের উপর প্রায় 3 বছরের মতো আমার অ্যানালাইসিস আছে, আমি এখানে রাত দিন এক করেছি আমি সোপ মেকিংয়ের জন্য। আর দেশের বাইরে থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি। আর আমার সোপের উপর পড়াশোনা করার এখন বর্তমানে খুব ইচ্ছে, আমি দেশের বাইরে যাওয়ার খুব একটা চেষ্টা করতেছি। ওকে, তো এই কোর্সটা যে আপনি সেল করার প্ল্যান করেন, ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট, আসলে মানুষের উপকারও হবে, যে যারা ব্যবসা করতে চায়, ন্যাচারাল কেমিক্যাল ফ্রি সোপ বানাতে চায় বা অনেক উদ্যোক্তা হইতে চায়, তাদের অনেক হেল্প হবে। সো আপনারা যারা এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি ওনার কোর্সটা আপনি এনরোল করতে পারেন। এবং আমরা যেটা করব, ভিডিওর নিচে হচ্ছে ওনার ওয়েবসাইট ইউআরএল এবং অন্যান্য যা যা থাকে আমরা দিয়ে দিব, ওখান থেকে আপনারা হয়তো ওনাকে পেয়ে যাবেন। তো নাইস, মানে আসলে প্রোডাক্টের এই ভেরিয়েশনটা দেখেন, আপনি কিন্তু সবসময় ইউনিক প্রোডাক্ট চুজ করতেছেন, এটাও কিন্তু একটা টোটালি ইউনিক একটা প্রোডাক্ট। তো এই জিনিস আপনাকে চরম মানে অ্যাডভান্টেজ আপনি পাবেন আর কি। সো যাক, ওকে, আমি মোটামুটি অডিয়েন্স একটা মানে আইডিয়া পাইলো যে কিভাবে আপনি আজকের এই জায়গায় আসতে পারছেন। আমি জুবায়ের ভাই, আমি যদি আপনাকে এখন বলি যে আপনি তো জব করতেন, হ্যাঁ, তো যারা বাংলাদেশে চাকরি করে অনেক মানুষ আছে, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, তাদের
তাদের ব্যাপারে আপনি কি বলবেন, যেহেতু আপনি ওই লাইনের মানুষ, তাদেরকে যদি আপনি একটু অডিয়েন্সের উপলক্ষে বলেন, তো তারা কি করতে পারে, তাদের অ্যাকশনটা কি নেওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু আপনি নিজে এখন একদম শূন্য থেকে আজকে একটা ভালো জায়গায় আসতে পারছেন, এটা তো শুরু মাত্র, আপনার তো আরও অনেক গ্রো হবে। আপনি এখন হয়তো আপনি 3 মাসে প্রফিট করছেন 8 লাখ, আমি তো বিলিভ করি যে আপনি এখন মান্থলি প্রফিট করবেন হয়তো 8 লাখ, ইনশাল্লাহ এটা খুব সুন হবে। তো আমরা অডিয়েন্সের সাথে ওই স্টোরিটা হয়তো কোনো একদিন শেয়ার করব। তো এই মুহূর্তে আপনি ওদের ওই অডিয়েন্সের উপলক্ষে কী বলবেন যারা জব করতেছে, যদি একটু বলেন। আচ্ছা, আমি একটা নীতিতে বিশ্বাসী, সেটা হলো যে নেভার ডিপেন্ডস অন সিঙ্গেল ইনকাম, মানে একক উপার্জনের উপর কখনোই নির্ভর করতে হয় না। বিষয়টা এরকম যে আমরা যারা প্রাইভেট জব করি, সরকারি জব সেটা আলাদা বিষয়, ওদের একটা জব সিকিউরিটি আছে, কিন্তু যাদের প্রাইভেট জব করি তাদেরকে সকালবেলা বাসা থেকে বের হতে হয় একটা জিনিস চিন্তা করে, আজকে আমাদের চাকরিটা আছে তো, বা আমার চাকরিটা থাকবে তো, বা আমাকে যদি কোম্পানি কোনো কারণে পছন্দ না করে, কিংবা ধরেন আমি কোনো কারণে কোম্পানিতে এখন বর্তমানে বিভিন্ন অফিসে কিন্তু দেখা যাচ্ছে যে টিম মেম্বারগুলো কমাচ্ছে, অর্থাৎ তাদের এমপ্লয়ি সংখ্যা কমাচ্ছে, অনেকে বাধ্য করছে রিজাইন দেওয়ার জন্য, বা এ ধরনের একটা বিষয় তো চেক করা হচ্ছে যেখানে। তো সেখানে আমি বলবো যে আপনার বা আমার যে কোনো জায়গায় এটা হতে পারে। তা আমি বলবো যে আপনার জন্য যদি একটা অল্টারনেট ইনকামের একটা ওয়ে থাকে, তাহলে হবে কি, আপনার চাকরি চলে যাক আর না যাক, এটা নিয়ে আপনাকে খুব একটা টেনশন করতে হবে না। আমি উইদিন শর্ট টাইমে, যেহেতু আমি একটা বিজনেসটা গ্রো করে ফেলেছি, আমি উইদিন শর্ট টাইমে সব কিছু একটু গুছিয়ে উঠে আমি হয়তো জবটা ছেড়ে দিব। এটা হলো আমার এখন বর্তমানে পরিকল্পনা, এটা খুবই সুন আর কি। দেখা যায় যে এই ভিডিওটা যখন পাবলিশ হবে এর মধ্যে হয়তো জবটা ছেড়ে দিয়েছে, এমনও হতে পারে। আপনি বেসিক্যালি এখন আপনি আরও 10 জনকে জব দিবেন যারা আপনার বিজনেসে কন্ট্রিবিউট করবে। সো এই ওয়েতেই তো সম্ভব যে মানুষের আসলে মানে বাংলাদেশে যে কর্মসংস্থানের সমস্যা, এটা সমাধান তো এইভাবেই হবে, উদ্যোক্তা না হলে তো হবে না। এই যে এখন থেকে নিজেরটা নিজে করতেছেন, আরও মানুষ আপনার বিজনেসে কানেক্ট হচ্ছে, রাইট? ওকে, সো আপনার এটা যদি সামারাইজ করি, তাহলে সেক্ষেত্রে জুবায়ের ভাইয়ের স্টোরি থেকে আমরা যেটা বুঝতে পারি, বা এটা আমি আগেও বলি, যে আপনারা যারা চাকরি করতেছেন বা স্টুডেন্ট আছেন, প্রত্যেকেরই উচিত আপনার সিঙ্গেল ইনকামে বিলিভ না করা। যারা স্টুডেন্ট আছেন তারা যে কাজটা করেন, যে ভুলটা করেন, সেটা হচ্ছে গণহারে টিউশনি শুরু করেন। টিউশনি ওইটার গ্রোথ নাই। বোঝার চেষ্টা করেন যে আপনি টিউশনি করে মান্থলি 10,000, 15,000, 20,000 টাকা আর্ন করতেছেন, বাট এটার কোনো গ্রোথ নাই। এটা ওখানে থেমে যাবে, কিছুদিন পরেই আপনার ওটা থাকবে না, রাইট? সো এইটা দিয়ে হবে না, আপনাকে বিজনেসে আসতে হবে, যেটা আপনাকে আলটিমেট ফ্রিডম দিবে। সো বিজনেসে আসবেন, কালকে উইন হয়ে যাবেন, ব্যাপারটা তা না। ফেল হইতে হবে, প্রবলেম আসবে, সমস্যা হবে, তারপরে উইন হইতে হবে, রাইট? সো এই কাটাযুক্ত রাস্তাটা পার হয়েই আপনাকে আসলে সফলতার পথে আসতে হবে, রাইট? সো বিজনেসে সবাই এঙ্গেজ হন। আমি নিজে মোটিভেট করি, এবং আমার সামনে একজন এখন বসা, যিনি চাকরি করে এর পাশাপাশি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে সক্ষম হয়েছে। তো এখন উনি প্রোডাক্ট লাইন বাড়াচ্ছে, একটা কোর্স লঞ্চ করতেছে। আশা করি এটা অনেক ভালো করবে। ভিডিও দেখার পর হয়তো অনেকেই ওই কোর্সেও কানেক্ট হবেন আপনারা। সো যাই হোক, এখন যদি আপনাকে বলি যে নতুন যারা আছে, আপনি বলতেছেন ঠিক আছে যে যারা চাকরি করে তাদের অন্যান্য বিজনেসে কানেক্ট হওয়া উচিত, বাট কীভাবে কানেক্ট হবে যদি আপনি একটু বলেন নতুনদেরকে, একেবারে নতুন যারা আছে? আসলে আমাদের চারিদিকের যে কোর্সের যে ব্যবস্থা আছে, যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কোর্স আছে, এই কোর্সগুলোর মধ্যেই আসলে আমাদের রাতারাতি বড়লোক করে দেওয়া হয়। অর্থাৎ কোর্সে আমি ধরেন এরকমও দেখেছি 500 টাকার কোর্সে 5 কোটি টাকা ইনকাম করার প্ল্যান শো করা হয়। হ্যাঁ, এরকম অনেক জায়গায় দেখা হয়। এটা আসলে কিভাবে দেখানো হয় আমি জানি না। আমি বাংলাদেশে ম্যাক্সিমাম কোর্স, বলা যায় যে বাংলাদেশে একটা বাচ্চাদের যাতে কোর্স আছে, আমি বলা যায় 95% কোর্সে আমি যুক্ত আছি। এটা আমি আমার নলেজ বাড়ানোর জন্য আমি এই কোর্সগুলোতে আসি। আমি একটু বোঝার চেষ্টা করি যে এরা আসলে কি শেখায়, কিভাবে শেখায়, এটা দেখার জন্য। তো এখান থেকে একটা জিনিস আমি বুঝেছি বা জেনেছি, আসলে বড়লোক হওয়ার কোনো শর্ট ওয়ে নাই। হ্যাঁ, শর্ট ওয়ে একটা হলো, সেটা হলো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। প্রথমত সিদ্ধান্ত নিতে হবে, এরপরে সেই বিষয়ে বিজনেস করতে হলে আপনাকে বিজনেসটা শিখতে হবে। আমি বলবো যে বিজনেসও ওয়ান কাইন্ড অফ গুরুমুখী বিদ্যা, বলে না যে সঙ্গীত বা অন্য কিছু গুরুমুখী বিদ্যা। আমার কাছে এটাও মনে হয় যে বিজনেসটাও একটা গুরুমুখী বিদ্যা। আপনার অবশ্যই একজন গুরু থাকতে হবে, মাথার উপর কেউ না কেউ থাকতে হবে, যে অনেক অভিজ্ঞতা নিয়ে আপনার সামনে থাকবে। যখনই প্রবলেম ফেস করবেন, আপনার মাসখানিকের প্রবলেম যেন কয়েক সেকেন্ডে সমাধান করে দিতে পারে, তাহলে আপনার ওই মাসখানিক আপনার নষ্ট করতে হবে না। তো সেজন্য আমি বলবো যে যারা পেইড কোর্স করতে না পারেন, যদি ফাহমিদ ভাই আগামী দিনে যদি ওয়ার্কশপ নিয়ে আসে, তাহলে সেটা তো আশীর্বাদ হবে, অবশ্যই সেটা বলবো যে আপনাদের
আমাদের জন্য একটা কপাল ভালো যে এখানে ফাহমিদ ভাই আরেকটা ওয়ার্কশপ চালু করেছে। যদি ওয়ার্কশপ চালু না হয় সেক্ষেত্রে বলবো যে ফাহমিদ ভাইয়ের ইউটিউবে যে রিসোর্সগুলো আছে এটা বাংলাদেশের কোনো কোর্সে নাই, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে তার ফ্রি রিসোর্স যত কিছু আছে, ফ্রিতে যে ইউটিউবের যে ভিডিও আছে এর থেকে কোনো অংশে কি বলবো যে মানে এর থেকে কখনোই কোনো কোর্সে বেশি নেই। আমি এটা সবসময় এটাই দাবি করি যে আমি সবচেয়ে বেশি কোর্স করা মানুষ। হ্যাঁ, এটা ফিজিক্যাল হোক, আমাকে কিন্তু সবাই মোটামুটি টুকটাক এই কোর্সের ক্ষেত্রে যারা কোর্স করায় তারা চিনবে, যেহেতু আমি কোর্স করি, সরাসরি গিয়ে কোর্স করি, ক্লাসে বসে করি, আমি অনলাইনে কোর্স কেনাকাটা করি, আমি সকল কোর্স জানি। সেখানে বলবো যে ইউটিউবে যে রিসোর্সটা আছে এর থেকে বেশি কোনো কোর্সে নাই, এটা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি। ওকে, আমি একটু ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে উনি ওনার মতো অপিনিয়ন শেয়ার করতেছে, বাট আমি যদি একটু অ্যাড করার চেষ্টা করি, দেখেন আমি কিন্তু প্রফেশনাল ওই টাইপের, ধরেন আমি মানে কোর্স বিজনেস বা এই টাইপের পার্সন আমি না। আমি নিজে বিজনেস করতেছিলাম, আমার প্ল্যান ছিল খুব সিম্পল, একেবারে সলিড প্ল্যান, যে আমি যেহেতু নিজে ব্যবসা করতেছি, কোন ওয়েতে করতেছি, আমার পটেনশিয়াল অডিয়েন্স কারা। তো আমি চিন্তা করলাম যে ওকে, আমার অডিয়েন্সকে এডুকেট করতে হবে, আদারওয়াইজ আমি ক্লায়েন্ট পাবো না। আমি যখন বাংলাদেশে আমার এজেন্সিটা স্টার্ট করি তখনকার ঘটনা আর কি। তো চিন্তা করলাম যে মানুষ তো না জেনে ব্যবসা করে, বাংলাদেশে ই কমার্স ব্যবসা যারা করে এরা সবাই না যায় না, খালি একটা পেজ খুলে আর ব্যবসা করে। এই পাবলিকরে আমি কেমনে এর কাছে আমি সার্ভিস সেল করবো? সম্ভবই না। আগে থেকে বুঝাইতে হবে বাইরে ভাই এটাতে এমনি চলে না, এই ব্যবসা শিখতে হবে, এখানে একটা গ্রামার আছে। ওই পয়েন্ট থেকে চিন্তা করলাম ওকে তাহলে আমি একটা ইন্টারেস্টিং পার্ট করি, আমি মানে কোর্স তো অনেকেই করায়, বাট আমি একটা ব্যবসা বিল্ড করে দেখাই যে প্র্যাকটিক্যালি কেমনে করতে হয়। এইটা আসলে অন্য কেউ, আমি জানি না করছি কি না, বাট মেবি এইটা দেখে অনেকের উপকার হয়েছে। আপনারা যারা একদম রিলেট করতে পারছেন যে ফাইন এইভাবে একটা ব্যবসা মনে হয় করতে হয়। আর ফেসবুক অ্যাডের ডিপ জিনিসপত্র এখন কয়েকজন আছে যারা করতেছে, বাট এইটা নিয়ে কেন জানি মানুষ গা সারা দিয়ে চলে। মানে ফেসবুক অ্যাড যে একটা মানে কমপ্লেক্স পার্ট, এটা কেন জানি মানুষ বলে না, মানে মানুষ বলতে বুস্টিং এই পর্যন্তই শেষ। তো এইটা আমি চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। সো আপনারা ফ্রি সেশনগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আই থিঙ্ক। তো যাক, আমরা আজকের সেশনটা জুবাইর ভাই আমরা এখানে শেষ করব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনার সামনে জার্নি অনেক বড় করতে হবে, আপনার গোল অনেক বড়। এখন যে সেল হচ্ছে এই সেল নিয়ে স্যাটিসফাইড হয়ে গেলে হবে না, এটা বাড়াতে হবে, আপনাকে হাংরি হইতে হবে, আদারওয়াইজ আপনি বিজনেসে অনেক বড় কিছু করতে পারবেন না। সো চেষ্টা আরও করতে হবে। এখন ভালো করতেছেন, সো লার্নিং বেড়ে গেছে, আপনাকে আরও লার্ন করতে হবে, আপনার প্রোডাক্টের উপর নলেজ বাড়াইতে হবে, মার্কেটিংয়ের উপর নলেজ বাড়াতে হবে, টিম কেমনে ম্যানেজ করতে হয় সেটা শিখতে হবে। সো এইসব জায়গায় ফোকাস করতে থাকেন। আর কোনো প্রবলেম হলে ডেফিনেটলি টিমের সাথে কানেক্ট হন। আপনারা ওয়ার্কশপে আসছেন, এপ্রিল মাসে আপনাদের ওয়ার্কশপের সময় শেষ, এখন চলতেছে সম্ভবত জুলাইয়ের শেষের দিকে। সো এপ্রিলে টাইম শেষ, জুলাই চলতেছে, আমরা প্রায় 3-4 মাস এক্সট্রা সাপোর্ট দিয়ে দিছি। এটার জন্য কোনো টাকা পয়সা তো নেই, রাইট? না, ওকে, ফ্রিতে দিচ্ছি। সো আমরা আরও সাপোর্ট দিব আপনাদেরকে, টাইম আরও এক্সটেন্ড করব। আমি বরাবরই বলছি বিজনেস ওয়ার্কশপকে আমি বিজনেস হিসেবে ডিল করি না। যদি করতাম তাহলে যখন টাইম শেষ হইতো তখনই বলতাম ওকে এখন প্রতি মাসে 3,000 করে টাকা দেন, এটাই বলতাম। সাপোর্টের জন্য প্রতি মাসে সবাই 3,000, অনেকেই আছেন এখানে 3,000 করে টাকা পেলে বহু টাকা পাইতাম, আর সবাই দিত এটা, কারণ আমাদের সাপোর্ট সিস্টেমে তারা স্যাটিসফাইড। এটা অনেক মেম্বারের সাথে আমার কথা হয়েছে। তো এইটা আমরা কিন্তু চাই নাই, এটাকে বিজনেস হিসাবে আমরা কাউন্টেই নিচ্ছি না। অনেক এখানে মানুষ কাজ করতেছে, সো আপনাদের টাইম আমরা আরও বাড়াবো, সো সাপোর্ট টাইম আরও পাবেন ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ধরনের হেল্প নিয়ে বা আপনি কনসালটেন্সি নিয়ে আপনার কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে এই সেলটাকে 3x 4x ইনক্রিজ খুব সুন করে ফেলেন, খুব সুন। যা যা রিসোর্স লাগে বলবেন, ওইটা টিম ম্যানেজ করে দিবে, বাট সেল করতে হবে। তো করেন ইনশাল্লাহ। পরবর্তীতে আপনার ওই স্টোরিটা হয়তো অডিয়েন্সের সাথে কোনো এক সময় শেয়ার করবো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সো আল্লাহ হাফিজ। জি, আসসালামু আলাইকুম।